আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। তার আগে একটি কথা, আমি মোল্লার থেকে যারা আসছেন ওনাদের মুখে শুনেছি যে উনি, আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে তো বিরাট পরিচয়, আমি জানি ওনার হাত একটু লম্বা, উন্নত ভাবে তো আমরা দীর্ঘদিন আছি। ওনার কাছে যদি আমরা কোনো উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে ভালো কোনো প্রজেক্ট ওনার কাছে নিয়ে যাই, উনি আমাদেরকে সেটা অন্তত কিছুটা হলেও সহযোগিতা করতে পারবেন কিনা। মোল্লার বাড়ি তো বলেই গেল, আমরা কেন বলবো। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আজকের এই সভার প্রধান অতিথি ফকিরহাট মোল্লারহাট চৈতনবাড়ি নির্বাচনী এলাকা থেকে 2 বার নির্বাচন করেছেন, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাগেরহাট জেলা বারের বারবার সাধারণ সম্পাদক সভাপতি, বিশিষ্ট আইনজীবী, বর্তমান ঢাকায় প্র্যাকটিস করেন। কি কারণে করেন তা মোল্লার একটি ছেলে বলে গিয়েছে, আমি তো বলেছি বিতাড়িত হওয়ার কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগের। এবার বক্তব্য রাখছেন আপনাদের সামনে আমাদের সেই 2 বারের সাবেক প্রার্থী, হাসিনা বিরোধী, হেলাল বিরোধী সেই অ্যাডভোকেট ওহিদুজ্জামান দীপু। বিসমিল্লাহির রহমানির রহিম। হঠাৎ এমন কাউকে কিছু না বলে আমার অত্যন্ত প্রিয় জায়গা এবং প্রিয় অনেকগুলো মানুষের জায়গা বাহিরদিয়ার মানসা বাজারে আজকের এই উপস্থিত তাৎক্ষণিক সভায় আমার খুবই ঘনিষ্ঠ বিএনপি বাহিরদিয়া ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত সভাপতি জনাব আতিয়ার মোড়ল, সাবেক সভাপতি এবং সিনিয়র বিএনপি নেতা আমাদের বাটুল দাদা, এই এলাকার বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের এবং স্থানীয় উপস্থিত সুধীবৃন্দ, আমার সহযাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তৃতা না, কয়েকটা কথা আমি বলতে চাই। মোড়লের সাথে আমার এই গত 10 বছরে বোধহয় 1,500-2,000 বার কথা হয়েছে। সে যখন ইন্ডিয়ায় চিকিৎসায়, সেখান থেকেও মাঝে মধ্যে সুযোগ পেলে এসে বাংলাদেশে কাকে কাকে ফোন করতো আমি জানি না, আমাকে ফোন করতো। অসুস্থতার মধ্যেও তার আলোচনার বিষয়বস্তু ওই সময় বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থার উপরে, দীপু ভাই এখন কি হচ্ছে, কি হবে। আমি একদিন তারা প্রশ্ন করলাম যে তুমি সবকিছু ছেড়ে জাতীয় রাজনীতি নিয়ে নিজে গেছো চিকিৎসা করতে, এসব জিজ্ঞাসা করো আমার কাছে, ফেসবুক, খবরের কাগজে সব পাও। সে আমার ব্যাখ্যা দিল যে অনেকের সাথে কথা বলি, অনেকের কাছে বোঝার চেষ্টা করি, কিন্তু আপনার সাথে কথা বলে আর বুঝে আমার মন ভরে যে হয় ঠিক মতো বুঝেছেন আর ঠিক মতো বলেছেন। এই জন্য যেখানে যখন থাকি আমি আপনার সাথে, ফলে আমি দাবি করতে পারি আমাকে যারা ভালোবাসে, অনেকেই ভালোবাসে, তার মধ্যে বাটুলদার সাথে আমার এরকম সম্পর্ক, আমাদের আসা যাওয়া এভাবেই ছিল। মাঝখানে 10-12 বছর মানুষের কষ্টের কথা এখন তো বলা ঠিক না। এই জন্যে বিএনপি এবং বিএনপির সকল অঙ্গ সংগঠন যারা করছে, তাদের এমন কেউ নাই তার বাড়ি পাড়ায় হোক, ওয়ার্ডে হোক, গ্রামে হোক,
ইউনিয়নে হোক, উপজেলায় হোক, জেলায় হোক, এমন কোন স্তরের নেতা কর্মী এই দলে নাই যাকে দয়া করে হাসিনা আর তার পুলিশ বাহিনী অত্যাচার করে নাই। এমন কোন এলাকা নাই যেখানে আমার দলের নেতা কর্মীদের নাম অযথা মিথ্যা মামলা দিয়ে তাদের আটকানো, বাড়িঘর ছাড় করা, ছেলেরা না পাইলে বাপরে ধরে নিয়ে যায়, বাপরে না পাইলে মারে ধরে নিয়ে যায়। এমন কোন অত্যাচার নাই যে অত্যাচার ওই রাজনৈতিক দল এবং তার পুলিশ বাহিনী করে না। এই জন্য আমরা যারা কষ্টের মধ্যে ছিলাম, আমি ধরতে পারিনি দিনভর 2015 সালের 7ই জানুয়ারি বেগম জিয়া ঘোষণা করছিলেন গণতন্ত্রের মুক্তি দিবস। এই গণতন্ত্র মুক্ত করার আন্দোলন আমি আইনজীবীদের নিয়ে করলাম বলে সর্বশেষ আঘাত শেখ হাসিনার পুলিশ, র্যাব এবং বিজিবি একসাথে এটা বাগেরহাট জেলায় অন্য কারোর উপরে করে নাই। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত বাগেরহাট কোর্ট ঘিরে রেখেছে। যারা কোর্ট এলাকার খবর রাখেন, তৎকালীন আসা যাওয়া করতেন, তারা এই কাহিনী জানেন। রাত 8:30টার পরে আমার একটা তকদির ভালো যে ধরেন আমি 7 বার উকিল বারের ইলেকশন করছি, সববারই আওয়ামী লীগের বড় বড় নেতা আমার বিরুদ্ধে দাঁড়াইছে, কিন্তু ভোটার আওয়ামী লীগের বেশি। 400-র মধ্যে 240 ভোট সরাসরি আওয়ামী লীগের। তারপরেও আওয়ামী লীগ যে যখন দাঁড়াইছে আমার কাছে নির্বাচনে দাঁড়াইয়ে হয় প্রেসিডেন্ট নয় সেক্রেটারি, 7 বারই আমারে ভোট দিয়ে তারা 15, 20, 25, 30টা ভোট বেশি দিচ্ছে, আমি নির্বাচিত হয়েছি। এই আওয়ামী লীগ এবং বিএনপি করে সব লয়ারের অধিকাংশ ছিল আমার। ফলে ওই দিন তারা সম্মিলিতভাবে পুলিশ, মিডিয়ার র্যাবকে বলেছে, আওয়ামী লীগের নেতাদেরকে বলেছে, পলাতক হেলালকে বলেছে, দীপু সাহেবকে যদি গ্রেফতার করা হয় কোর্ট এলাকা থেকে, তাহলে আমরা আওয়ামী লীগের আইনজীবী যারা তারাও আপনাদের পক্ষ অবলম্বন করতে পারবো না, কারণ এখানে সকল আইনজীবী তার পক্ষে, তাকে এভাবে আটকানো যাবে। রাত 9:45টায় খুলনার ডিআইজি, বাগেরহাটের এসপি হেলাল আর মীর শওকত আলী বাদশা এরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে আমার কাছে প্রস্তাব পাঠালো, 2টা রাস্তা, তুমি যদি বাগেরহাট থাকো বিএনপি ছেড়ে দিতে হবে, আর যদি বাগেরহাট ভেঙে যাও তাহলে তুমি যা করো করে বেড়াওকে, বাগেরহাট থাকতে পারবে না। আমি মেনে নিলাম 2 নম্বরটা। আমি দল ছাড়তে পারবো না, আমি দল করব। আমি এই দেশ যে বানাইছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, আমি ওই দলে থাকবো, বেগম জিয়ার দলে থাকবো, তারেক জিয়ার দলে থাকবো, আমি বাগেরহাটে চলে যাবো, আমি দল ছাড়তে জিয়া তোমায় মনে পড়ে, জিয়া তোমায় মনে পড়ে, আজকের এই দিনে ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, বাগেরহাটবাসী তোমার সাথে, ভাই এগিয়ে চলো। প্রিয় ভাই দিয়ে বাস, পরের দিন সকালে আমি বললাম আমি চলে যাব। পরের দিন সকালে একটা মোটরসাইকেলে একটা লুঙ্গি পরে, একটা হাফ শার্ট গায়ে দিয়ে, হেলমেট মাথায় দিয়ে, আমার বাড়ির 3 তলার ভাড়াটিয়া একজন সরকারি চাকরিজীবী, উনি আমাকে মোটরসাইকেল করে নিয়ে খুলনা পার করে দিয়ে আসে। 2015 সাল থেকে 2018 সাল পর্যন্ত খুলনা, রাজশাহী, চিটাগাং আমি চারণের মতো পালায় বেড়াইছি। আমার এক ছোট ভাই বলছে আমি পরিবার নিয়ে না, আমি পরিবার নিয়ে যেতে পারি না। তখন আমার ছেলে লন্ডনে পড়াশোনা করে, আমার মেয়ে বরিশাল বিএম মেডিকেল কলেজে পড়াশোনা করে, আর আমার স্ত্রী সরকারি চাকরি করতো প্রাইমারি স্কুলে। তার মানে আমার বছর কিভাবে গেছে, আমি এক জায়গায়, ছেলে এক জায়গায়, মেয়ে এক জায়গায়, বউ এক জায়গায়, এই তো আমার জীবন। এইভাবে আমি 18 সালে রাজনীতি একটু উন্মুক্ত হলো, তখন মোটামুটি একটু মাঠে বেরোলাম। বাগেরহাট আসার আগে আমার বাগেরহাটের শহরে পুলিশ দিয়ে আমার বাড়ির সামনে ডিবি বসে। আমার গ্রামের বাড়ি মোল্লাহাটের কদমতলা গ্রামে। যারা গেছেন মোল্লাহাট আটজন ইউনিয়নে, ওই ইউনিয়নের টানা 30 বছর আমার বাবা চেয়ারম্যান ছিলেন। হাতিয়ার মোড়ল এখানে কথা বলার সাথে সাথে বলছে বিজামান সাহেব, বিজামান সাহেব উনি এক সময় মোল্লাহাট হাই স্কুল, যেটা মোল্লাহাটের কেন্দ্রীয় হাই স্কুল, ওই হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আমার বাবা। 1965 সালে আমার বাবাকে ধরে নিয়ে এসে তখন হলো মেম্বার কে ভোটে চেয়ারম্যান, গণভোটে মেম্বার, মেম্বার কে ভোটে চেয়ারম্যান, এই হতো যারা মুরব্বী।
তারা জানে। আমার বাবা ওই 65 সালে চেয়ারম্যান হওয়া শুরু করেন, এর সাথে 86 সাল একটানা আমার বাবা চেয়ারম্যান। আমার বাড়ি বড়, আমার বাড়ির সামনে একটা গোল ঘর আছে, এটার নামই হয়ে গেছে গোল ঘর। উপরে টিন, চারিদিকে পোস্তা করে এমন ভাবে কায়দা করে দেওয়া যে 50-60 জন লোক ওখানে বসে পারে। ওইখানে সকালবেলা পুলিশ আসতো, সন্ধ্যায় যেত ওই গ্রুপ চলে যেত, সন্ধ্যায় আরেক গ্রুপ আসতো, পরের দিন সকালে যেত। এই হলো আমার বাড়ি, ডিউটি ছিল। আমি বাগেরহাটের পিপি ছিলাম, বাগেরহাট উকিলবাড়ির প্রেসিডেন্ট ছিলাম, বাগেরহাট উকিলবাড়ির সেক্রেটারি ছিলাম, আইন শৃঙ্খলা কমিটির সদস্য ছিলাম, আমি একজন চেয়ারম্যানের ছেলে, আমি এমএ পাস, এলএলবি পাস, আমি ওকালতি করছি 40 বছর টানা। অথচ আমার বাড়ি পুলিশ দেয় সন্ত্রাসী কুস্তি, আমার ঘরে পুলিশ দেয় সন্ত্রাসী। এই কাজটা শুধু আমার সাথে না, আপনাদের সবার সাথে যারা দল করছেন তাদের সবার সাথে। এই জন্য ওই কাহিনী এখন আর আমরা বলা বলি করি না। আমার ছায়া দেখলে ওকে রাখছিল, আর যে আসবে আসবে, দিবু আসতে পারবে না। এরও কাহিনী আছে, সব কাহিনী বলি। অনেক প্রস্তাব পাঠাইছে না, অনেক এইসব প্রস্তাব কখনো মানি নাই, ঘৃণা করে। ফলে রাগের মাত্রা ছিল একটু সীমা। যাই হোক, আল্লাহর রহমত আপনাদের দোয়ায় বেঁচে আছে। 5ই আগস্টের পরে আবার এলাকায় যখন বেরিয়েছি, এলাকায় দেখেছি অনেক ধরনের ঘটনা, এলাকায় প্রতিটি ঘটনার মুখোমুখি হওয়ার চেষ্টা করেছি। এলাকায় দলকে সংগঠিত করার চেষ্টা করেছি নেতা কর্মীদের সাথে। 2015 সাল পর্যন্ত যে কোনো রাজনৈতিক মামলা আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ করে বলছি, যদি কেউ গ্রুপিংয়ের কারণে আমার কাছে না যেয়ে থাকেন সেটা তার দায়িত্ব। মোল্লা আরজিদুল বাড়ি ফকিরহাট এবং বাগেরহাট জেলায় রাজনৈতিক মামলা সম্পূর্ণ কেন্দ্র একটাই ছিল, সেটা দীপু সাহেবের চেম্বার। এবং এই চেম্বারে সবাই যেত। যত মামলা হয়েছে এ বাড়িতে 15 সাল পর্যন্ত যত মামলা হয়েছে এবং আসামি যারা হয়েছে আমার হাতে, আমি তাদেরকে ছাড়ানোর চেষ্টা করেছি, জামিন দিয়েছি, তাদেরকে যতটুকু পারি আমি সহায়তা করেছি। 15 সালের পরে নিজেরই তো ঠিকানা নাই, বলা তার জন্য কি করে। তারপরেও যারা যখন যেভাবে সহযোগিতা দিয়েছে করার চেষ্টা করেছে। প্রিয় এলাকাবাসী, আমি ভোট করেছি 2 বার। কি তকদির আমার দেখেন তো। প্রথমবার যখন দাঁড়ালাম 96 সালে, এখানে তুষারে গুলি করে মেরে ফেলানো, তুষারে মেরে অজ্ঞাত আসামি দিয়ে আমার 3 থানার সব নেতা কর্মী মামলা হয়ে গেল। নড়াচড়ার কায়দা নাই, নড়লে সব মারার কাছে। আমি বিয়ে করছি আপনাদের এই ফকিরহাটে, এই জন্য অনেক আমার দুলোভাই। আমি সৈয়দ মহল্লা বিয়ে করছি। এই সৈয়দ মহল্লায় আমার শ্বশুর বাড়ি একেবারে রাস্তার পাশে, পুরন রাস্তার পাশে, বুলগড় মোড়ে। আমি বসে আছি ভোটের সময়, চেয়ার নিয়ে বসে আছি, ক্যানভাস করে আইছি, 4-5 জন নিয়ে একটু গল্প করতেছি। কষ্ট হয়েছে, পরে আবার বেরোবো। এইটা আমি 2খান গাড়ি এসে দাঁড়াইছি। এই 2খান গাড়ি থেকে 7-8 জন লোক নামি আসছে ক্যানভাস করতে। কি ক্যানভাস? এলাল সাহেবের একটা ভোট দিয়ে নৌকো। ওরা আমার ছিল না, আমিও গেছি। আমি তাকায় রয়েছি, জিজ্ঞাসা করতেছি, ভাই আপনারা কারা? এলাল সাহেবের ভোট করতে এসেছেন, আমরা এই দেশের মানুষ, আপনাকে তো চিনি না। আমার পরিচয় দিলেন, আপনাকে তো চিনি না। পরিচয় দিল 7 জন, তার মধ্যে 5 জন হলো এমপি। রংপুর আর দিনাজপুর এসে এমপি সাহেবরা সরকারি দলের হেলালের নৌকো মার্কায় ভোট করছে। আর সেই টাইমে আপনারা আমার ধানের শীষ মার্কায় ভোট করছেন এবং সেই টাইমে আপনারা ভোট দিচ্ছেন। এই জন্য এই অঞ্চলের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আওয়ামী লীগের বিপক্ষে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর এলাকা এই এলাকার অন্য কোনো। আমি মনে করি 2008 সালে আমি নির্বাচন করলাম। ওই সময় করলাম কি, 21 বছর পর হাসিনা হলো প্রধানমন্ত্রী, তার ছাড়িয়ে দেওয়া সিট দিয়ে গেছে তার ভাই। আর তার ভাই ক্যানভাস করতে বসেন না, তেল মাথায় তেল দিয়ে সব মানুষই দৌড়ে। এখন যেমন বিএনপির লোকের তো অভাব হচ্ছে, খালি আসতেছে, খালি আসতেছে, খালি ওঠে। আর কয়েকদিন আগে যখন মিটিং ডাকছিল কি তালাশ করে পাইনি, সভাপতিত্ব কেটা করবে কথাই কই নেই, ভয় এরকম গেছে না দিন। এখন আগচ্ছে কারণটা ক্ষমতার ধারে ধারে গেলি দৌড়ে। তাহলে হেলাল হলো প্রধানমন্ত্রীর ভাই, আওয়ামী লীগ হলো ক্ষমতায়, তাহলে তার ক্যানভাস করতে এমপি মন্ত্রী সব দৌড়ে আসতেছে। আর আমরা তো ভেঙে যাওয়া পার্টি, আমাদের তো তখন তাড়াই যাচ্ছে ক্ষমতা থেকে। আমাদেরকে তখন ভোট দেয় নাই, আমাদের নেতাদের হতে দেয় না, আমাদের পক্ষে লোক তো খুঁজে পাওয়া যায় না। এটাই পাওয়া যায়। 2008 সালে বিএনপিকে আন্দোলন করে প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনী
মানুষকে মারপিট করে, খুন করে, হত্যা করে, ক্ষমতার মসনদ দড়িয়ে দিয়ে আমাদেরকে ক্ষমতা থেকে বেরিয়ে যেতে বাধ্য করে তারা এই দেশে তখন 9/11 করাই এবং 11/11 পরবর্তীতে মঈনুদ্দিন ফখরুদ্দিনের ষড়যন্ত্রে এই দেশে 2008 সালে নির্বাচন হলো। এই নির্বাচনও তো ছিল সাজানো একটা নির্বাচন। আওয়ামী লীগকে সেনাবাহিনী ব্যাক করে, প্রশাসন ব্যাক করে, ইন্ডিয়া ব্যাক করে আওয়ামী লীগকে জেতানোর একটা নির্বাচন। ওই নির্বাচনে আমরা পেয়েছিলাম মাত্র 24টা আসন। মনে আছে আপনাদের? বিএনপি যারা করে, বিএনপি 24টা আসন পেয়েছিল সারা বাংলাদেশে। আর সেই সময় আপনাদের প্রার্থী হিসাবে খানের শেষে আমি হাসিনার বিরুদ্ধে প্রার্থী দাঁড়িয়েছিলাম। অনেক নেতা আছে আমাদের অঞ্চলে, প্রকাশ্যে বলে দিয়েছে আমাদের কোন কোন নেতা নমিনেশন পেপার কিনে দলের নমিনেশন পেপার ভয়তে দাখিল করে না, পালায় চলে আসে। আমি দাখিল করেছিলাম। ম্যাডাম ওই দুর্দিনেও 3টি মিটিং করার জন্য ঢাকা থেকে রওনা হয়ে চলে এসেছিলেন। ফকিরার জন্য সভা করেছিলেন, মোল্লাহার জন্য সভা করেছিলেন, অন্য কোথাও যায় না। উনি বলেছিলেন দীপু আমি তোমার মিটিং করে দিয়ে আসবো। আমি তখনও হাসিনার বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে নির্বাচন করেছি। আর এই ফকিরহাট সহ বাগেরহাট জেলা থেকে, মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারী থেকে আমাকে 70,000-এর উপরে ভোট দিয়েছিলেন। ওই বাজারে ধানের শীষের ভোট, নৌকার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে আমাকে প্রিয় এলাকাবাসী, সেই নির্বাচনের পরে বাংলাদেশে তার ভোট হয় না। এরপরে যা হয়েছে আপনারা সবাই জানেন। 14 সালের নির্বাচন 155 জন বিনা ভোটে হলো, আনকন্টেস্টেড। এরপরে 18 সালের নির্বাচন দিনের ভোট রাতে হলো। আর 24 সালের নির্বাচন আমি আর ডামিতে হয়ে এই সব মিলাই পুরন কাহিনী আর এখন না বলে এক কথায় শেষ করি। শেখ হাসিনার পাপের বোঝা, আওয়ামী লীগের পাপের বোঝা এমন পর্যায়ে যে পৌঁছালো যে গত 24 সালের জুলাই এবং আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে তারা এমন ভাবে এই দেশ থেকে পালায় চলে গেল। 300 এমপি যারা ভোটে হয়েছে তারা দাবি করে একটাও নাই। 50 জন সংরক্ষিত যাকে তারা সিলেকশনতে বানাইছে একটাও নাই। 465টা উপজেলা চেয়ারম্যান একটাও নাই। 67টা জেলা চেয়ারম্যান একটাও নাই। আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সারা বাংলাদেশ একটাও নাই। এমন উপলন দেশে কেউরি আমরা পিটাই নেই, কেউরি আমরা খুঁজি নেই, অথচ আওয়ামী লীগ এমন অপরাধ করছে যে তারা জনগণের সামনে আসার আর কোনো সাহস নাই। সব দেশ ছেড়ে পালিয়ে গেছে আর তাদের সেনাপতি। এখন এই আওয়ামী লীগ এটা আর বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। অনেকে ভাবে, আমাকে প্রশ্ন করে দেবু ভাই কেন পারবে না? খুব সহজ ব্যাখ্যা, খুব সহজ হিসাব, খুব সহজ ঘটনা। সবাই বোঝে কেন পারবে না। এই জন্য আওয়ামী লীগের লোকজন কিন্তু আছে, ওই দলের বহু লোক আছে দুর্নীতি করে কামাই করা টাকা দিয়ে আমাদের দলের মধ্যে গন্ডগোল বাঁধানোর চেষ্টা তারা করতেছে। এটা সত্যি কথা। আমাদের দলের পদ পদবি আমাদের নেতাদের লোভ দিয়ে কিনে নিয়ে যে তারাও দলের মধ্যে নাম লেখাচ্ছে, এটাও সত্যি কথা। এই কামগুলো তারা পয়সা বিনিয়োগ করে করতেছে, এই সব কাহিনী সত্যি কথা। তার মধ্যেও আওয়ামী লীগ আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কেন পারবে না? খুব পরিষ্কার। আপনারা তো গোলমাল ফাসাদ করেন, মারামারি লাঠালাঠি করেন, দুই পক্ষের মধ্যে ঢাল সরকি নিয়ে এ জায়গায় ঢাল সরকি আছে, ঢাল সরকি আমরা কি আছে? লাঠি। আপনাকে লাঠি নাই। বিভিন্ন জায়গায় লাঠালাঠি আছে, বন্দুক আছে। এই অঞ্চলে বন্দুক ছিল, এক সময় বন্দুক ছিল, মনে আছে? সেসব অঞ্চল সময় আমি এনে আসি বাসবনের মধ্যে দিয়ে বন্দুক নিয়ে আমি বসে গেছি। আছে সব কাহিনী বলবো না এখন। আমি অনেক পুরনো লোক, অনেক পুরনো লোক। আমাকে যে হিন্দুর নাম কি মারা গেল, গুলি করে মেরে ফেললো, মানুষ নাকি জানো? মানুষ ঘোষ। আমরা একসাথে চলছি, অনেক কথা আছে বলবো। মোশারেফ ভাই একসাথে চলছি, অনেক কথা বলবো। আরো অনেক কিছু আছে বলবো না। এখন যে কাহিনী সেই কাহিনী যারা মারামারি করতে নামে, যারা লাঠালাঠি করতে নামে, যারা কাজে করতে নামে, যারা যুদ্ধ করতে নামে, তাতে একজন সেনাপতি থাকে, প্রধান থাকে না। এখন যুদ্ধ লেগে গেল, কমান্ডার ভাসি দিয়ে সব সেনাকে নিয়ে চলো যুদ্ধ করি, লাগাও বন্দুক, করো গুলি, গুলি টুলি সব রেডি করে দাঁড়িয়ে গেছে। হঠাৎ তাকায় দেখলো সেনাপতি নাই, পালায় গেছে। সেই দলের ওই সেনাপতিরে আর কেউ কি বিশ্বাস করে? আর কেউ পছন্দ করে? আর কেউ নেতা বলতে পারে?
হাসিনা তো বলায় চলে গেছে, আর গোষ্ঠী শুদ্ধ 3 দিন আগে থেকে বলানো শুরু করছে, সব এই দেশে পালায় চলে গেছে। ধরা পড়ছে কিছু ভালো আওয়ামী লীগ, আর ধরা পড়ছে কিছু চোর আওয়ামী লীগ, আর সব করে বলা এই দেশ ছেড়ে চলে গেছে। তাহলে যারা পলাতক, এই পলাতক সেনাপতিকে আর কোনদিন কেউ সেনাপতি হিসাবে মানে না, মানতে পারে না এবং মানবে না। এই জন্য আওয়ামী লীগের নেতৃত্ব নাই, এই দল আর কখনো হবে না। এই দল আর কখনো হবে না। ওনাকে থামতে বলুন। বসেন। এই দল আর কখনো হবে না। যদি এই দল না হয়, স্বাভাবিকভাবে দেশের মানুষ যারা নিরপরাধ তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমাদের এই অঞ্চলে সাধারণ আওয়ামী লীগ যারা, একে প্রতি আমার করুণা হয়। করুণা হয় কেন? তারা এমপি বানাইছে হাসিনা রেয়ার হেলাল। হাসিনা 2 বার এমপি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। দেখেন কত বড় অকৃতজ্ঞ একটা গোষ্ঠী, একটা বংশ, একটা জাত। 2 বার এমপি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। আমাদের এই অঞ্চলের মানুষের ভোট বিশ্বাস করে দিচ্ছে। প্রধানমন্ত্রী হয়ে কোনদিন ফকিরাতে আওয়ামী লীগের হাসিনা আইছে? কোনদিন আইছে? আসে নাই। কামড়া করছে কি? আসতে আপনাকে বহু তালাকের মতো তালাক দিয়েছে। পয়সার সিটটা ছেড়ে দিয়েছে, ওর বাইরে ছেড়ে দিয়েছে, যা তোরা হয়ে বেড়াকে আমার ভোট দিয়েছে, আমি বিশ্বাস করে নিয়ে আসি। এই তো আমাদের, এই তো আমাদের এই ছাড়িয়ে দেওয়া আসে। হেলালের ধারেও কি জাতি করছে? ওই সাধারণ আওয়ামী লীগ অনেক কাহিনী শুনছি, জমি বেচিয়ে, বাস বেচিয়ে, ঘর বেচিয়ে, এখানে টাকা পয়সা ঘুষাই নিয়ে হেলাল লেগে তদবির করাইয়া কিছু একটা করবে। 2-1 দালাল ধরে ঢাকা দিয়ে বসে রয়েছে, 3 দিন 4 দিন 5 দিন হোটেল দিয়ে হান্দে হান্দে ঘুরে বেড়াইয়া কান্তি কান্তি ফিরে এসেছে। দেখা কথা এই তো বাস্তব। বড় বড় নোটার বান্ডিল যারা দিতে পারছে তাকে 2-4 জনের সঙ্গে দেখা, বাদ বাকি কারোর সাথে দেখা আওয়ামী লীগের লোকের সাথে। এটাই সেই সম্পদ করে দাঁড়ায়। আপনারা যদি নিজেদের এলাকার কাউকে, আপনারা যদি নিজেদের এলাকার একটা ব্যক্তিকে আপনাদের প্রতিনিধি বানাতে পারেন, তাহলে অন্তত দাবি করতে পারবেন। যদি আমারে বানাতে পারেন, অন্তত 10 জন যে বলতে পারবে, এই দেখুন মিয়া, আপনার এই জায়গায় বাইর দিয়ে মানসা বাজারে বসাই গর্ব করছিলাম, পিটিরে বেঞ্চের করে বসাইয়া আমাকে বসে বসে লাল চা খেয়ে আপনি গর্ব দিয়েছিলেন। আপনার বাড়ি মোল্লাহাট কদমতলা, আপনার শ্বশুর বাড়ি বইরা, আপনি আমাদের এই কাজ করে দেন। কৈফিয়তটা আমার কাছে চাইতে পারবেন, আমাকে ধরতে পারবেন, আমাকে জিজ্ঞাসা করতে পারবেন, আমাকে আটকাতে পারবেন। আর যদি বাইরের কেউ হয়, পারবেন। এই জন্য আমাদের বাইরে বাদ দেন। আমি যোগ্য না, আমাদের মধ্যে কেউ না কেউ তো যোগ্য হবে। আমি যোগ্য না, আমাদের মধ্যে কেউ না কেউ তো পাবে। নমিনেশন তো পাবে, নমিনেশন ধানের শেষ। আর ধানের শেষ যখন আসবে, আমরা সবাই, আমি যদি না পাই যে পাবে আমার তার পক্ষে থাকতে হবে, এটাই তো দল করে। কিন্তু তারপরেও দলের মধ্যে যে কয়দিন আগে আপনাকে ইলেকশন হয়েছে না, ভোট হয়েছে উপজেলার, ভোট হয়েছে ওয়ার্ডের, ভোট হয়েছে ইউনিয়নের, 2 ভাগ হয়েছেন, 3 ভাগ হয়েছেন, ভোট দিয়েছেন ফুটবল মার্কায়, ভোট দিয়েছেন হারিকেন মার্কায়, ভোট দিয়েছেন সাইকেল মার্কায়, কিন্তু মার্কা তো আপনাদের একটা, সবই তো বিএনপির মার্কা, সবই তো ধানের শীষ মার্কা, এর বাইরে তো কেউ নাই। এই জন্য ওই মার্কা সব এখন হারায় যাবে, ওর একটাও থাকবে না। জেলা কমিটি হয়ে যাবে, উপজেলা কমিটি শেষ, সব মার্কা শেষ। সব একসাথে দল করতে হবে, সব একসাথে চলতে হবে, সব একসাথে ভোট দিতে হবে, আর সব একসাথে লড়াই করে ধানের শীষকে বিজয় করে তারেক রহমানকে দেশে এনে এবং খালেদা জিয়াকে নিয়ে আবার বাংলাদেশে গণতন্ত্রের পতাকা উড়িয়ে দিয়ে বলতে হবে, এই দেশ জিয়াউর রহমানের, এই দেশ বেগম জিয়া, এই দেশ তারেক রহমানের, এই দেশ জনগণের, এই দেশ ফ্যাসিস্টের না, ফ্যাসিস্ট চলে গিয়েছে, আর কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে পারবে না, ফিরে আসতে দেবে না। তোমার সাথে ভাই এগিয়ে চলো, রাজপথ ছাড়ি নাই। প্রিয় এলাকাবাসী, তারপরেও আমাদের প্রতি নির্দেশ, এটাই সত্যি কথা। আপনাকে গুরু ভেঙের দরকার নাই, কিন্তু আপনাকে ভালোবাসা পাওয়া আমার দরকার আছে। আপনারা তো বলতে না পারেন দেবো এত আইছিল, আপনাকে তারা যদি কেউ এসে জিজ্ঞাসা করে ক্যান্ডিডেট কেরা বলো, তোমাকে দলের দলে যদি চোখ বন্ধ করে খুঁজে পাইতে আমার নামটা দয়া করে আসে, বলবেন ওই লোকটা দিয়ে ভালো হয়। ওইটা আমার একটা নম্বর, এই নম্বর বড় দরকার এই রাজনীতিতে। এই নম্বর যদি পায়, ইনশাআল্লাহ সে নমিনেশনটাও পাবে। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের নম্বর পাওয়ার উপযুক্ত যদিও, আপনারা কি আমার জন্য প্রাণ খুলে দোয়া করতে পারবেন সবাই? প্রিয় এলাকাবাসী, আমি অনেকক্ষণ ধরে আপনাদেরকে কথা বলেছি, আমার কথার মধ্যে কোনো ভুল হলে আপনারা দয়া করে মাফ করে দেবেন। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি একজন সংগঠক। আমি সেদিন জেলা উপজেলা সম্মেলনে
বক্তৃতা করার পরে বাগেরহাট জেলা এবং কেন্দ্রীয় কমিটির দুই নেতা আমার দুই পাশে বসা ছিল। আনিন্দ ইসলাম অমিত আমার বাম পাশে, সালাম আমার ডান পাশে, আমি তার মাঝখানে। দুইজনে একসাথে জিজ্ঞাসা করেছে, দীপু ভাই আপনার তো অত্যন্ত সাহস। আমি বললাম আমি এই সাহস নিয়ে রাজনীতি করি। বলেন তো কেন? আমি ওখানে দাঁড়িয়ে বলেছিলাম আমি কাউকে না কাউকে পছন্দ করি, আমি নিরপেক্ষ না, কিন্তু আমি কোনো গ্রুপ না। ফকিরহাটকে চ্যালেঞ্জ করলাম, আমি কোন লোকের কাছে কারো জন্য কোথাও কোনো ভোটের ক্যানভাস করি নাই, কারো জন্য ভোট চাই নাই। মনে আছে যারা গিয়েছিলেন? কেন বলেছি আমি কথা? আমি আঙ্গুল উঁচু করে বলতে পারি যে আজ আমি দাবি করতে পারি আমি কোন গ্রুপের লোক না। আসেন ঐক্যবদ্ধ ভাবে বিএনপি করি, আসেন সবাইকে নিয়ে বিএনপি করি, আসেন বিএনপি কে। অনেকে মনে করেন কি দাঁড়ায় গেলেই তো হয়ে যাবে, আওয়ামী লীগ তো মাঠে নাই। অত গুড় আছেন না, অনেক কাহিনী, অনেক কাহিনী। আর এবার কাটা ভোটও হবে না, জাল ভোটও হবে না, সিল মারাও হবে না। ভোটার যদি 10টা আসে, ওই 10 ভোট গুনে রেজাল্ট হবে। কোন অবস্থাতেই বাড়তি ভোট দেওয়ার কোন অবস্থা তৈরি হবে না ভোট কেন্দ্রে, এটা মনে রাখবেন। আর আমি দীপু, আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আমার জীবনে যত নির্বাচন করেছি, আমি 13টা নির্বাচন করেছি আমার জীবনে, 11টায় জিতেছি, 2টায় হেরেছি। আমি বিএল কলেজে ভিপি ছিলাম, আমি ঢাকা কলেজে ক্যাবিনেটে ছিলাম, আমার গোটা জীবনে নির্বাচন করেছি। আমার বাবাও তাই নির্বাচন করেছেন, নির্বাচনে হারি নাই। আমি পার্লামেন্টে খালি হাসিনা আর হেলাল বাংলাদেশের সবচেয়ে বড় দুইজনের কাছে হেরেছি। আমার বড় সাধ ছিল আমি একবার হাসিনার সাথে ইলেকশন করে ওরা হারাই দেবো। আমার ওই সাধ আল্লাহ তো পূরণ করবে না, কারণ ওরা এসে দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই। কিন্তু তারপরেও আমার বক্তব্য, পরিবেশ যাই হোক না কেন, আমি কাটা ভোটের এমপি হতে চাই না। পরিবেশ যাই হোক না কেন, বিনা ভোটের এমপি আমি হতে চাই না। পরিবেশ যাই হোক না কেন, আমি ভোট করে সেই ভোটে জনগণের সমর্থনে এমপি হতে চাই। আল্লাহ যদি এমপি করতে পারে, এই জন্য আমি আপনাদের কাছে ছুটে আসি। আমি সব জায়গায় যাচ্ছি, সবার সাথে কথা বলতেছি, চেষ্টা করতেছি। মনে করতে হবে আমাদের সময় কিন্তু খুব বেশি নাই। আমাদের 3টে উপজেলা, 22টা ইউনিয়ন, 198টা ওয়ার্ড, 381টা গ্রাম। যদি ডেলি যাই এক এক গ্রামে, তাতেও গ্রাম শেষ করা যায় না। এই জন্য আমাদের এখনই নামতে হচ্ছে আমাদের প্রতীক ধানের শীষ। 2 নম্বরে আমি প্রার্থী। 1 নম্বর ধানের শীষ, 2 নম্বর আমি প্রার্থী। আমাকে যদি আপনাদের প্রার্থী হিসাবে ভালো মনে হয়, পছন্দ হয়, মানুষের কাছে জিজ্ঞাসা করলে এই কথাটি বলবেন, ওটাই আমার দোয়া হিসাবে আমার কাছে আসবে, ওটাই আমার সাহস এবং অঙ্গীকার হিসাবে আমার কাছে আসবে। আর এটা নিয়েই আগামী দিনে আমি আপনাদের খিদমত করার জন্য মাঠে নামব। কথার ফাঁকে আমাদের প্রিয় আতিয়ার মোড়ল উন্নয়নের একটি কথা বলেছেন। এই অঞ্চল এমনি নির্যাতিত, অনুন্নত, কিছুই আমাদের এলাকায় হয় নাই। আমি অবাক হই মাঝে মাঝে, দেশের সবচেয়ে বড় 2জন লোক এই এলাকার এমপি, অথচ এই চিতলমারি ফকিরহাট মোল্লাহাটের চেহারা দেখলে মনে হয় যে এরা খয়রাত করে খায় সবাই। এই জায়গায় কোনো উন্নয়নের তেমন কিছু নাই। কয়েকটা বিল্ডিং, এ তো রুটিন ওয়ার্ক, এগুলো সবে যে কেউ এমপি না থাকলেও হবে, কিন্তু স্বাভাবিক জন্য তার কোনো ছোঁয়া আমাদের এলাকায় লাগে না। সব নিয়ে গেছে ওদের বৈষম্য আমাদের উপরে করা হয়েছে। ওরা আমাদের এখান থেকে বানাইছিল ক্ষমতায় যাওয়ার সিঁড়ি এবং কমার্শিয়াল এরিয়া। যতটুকু যা করছে পয়সা নিয়ে নিয়ে করছে। চেয়ারম্যান কেন নমিনেশন এত টাকা নিয়ে নমিনেশন টাকা নিছে, চেয়ারম্যান সত্যি কথা সবাই। তাহলে এই অঞ্চলে আমরা বড় হয়েছি, মানুষ হয়েছি, অঞ্চল আমাদের মন কাঁদে। যে কথা তিনি বলেছেন, প্রজেক্ট রেডি করে নিয়ম মাফিক পাঠান, প্রজেক্ট পাস করার দায়িত্ব আমার, আমি পাস করিয়ে দেব ইনশাআল্লাহ। সে ধরনের সুযোগ যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হয় ততক্ষণ পর্যন্ত থাকবে এবং সে কাজটুকু আমরা করব। আমাদের সুযোগ আছে, আপনারা রেডি করে প্রজেক্ট পাঠাবেন, আমি প্রজেক্ট করিয়ে এনে দেওয়ার দায়িত্ব আমি গ্রহণ করব। আমি আপনাদের সকল আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আগামী দিনে সবার সঙ্গে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার জন্য খাস করে বেগম খালেদা জিয়ার জন্য, তার সুস্থতার জন্য তো আছে, তারেক রহমান অবিলম্বে দেশে ফিরে আসুক, আমাদের দলের দায়িত্ব গ্রহণ করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। মনে রাখতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। যত ধানাই পাড়াই যারাই করুক না কেন, আমাদের একসাথে রাজনীতি করে বেড়াইছে এরকম 2-1টা দলও ইদানিং লম্বা চওড়া কথা বলে, এসব কথার কোনো জবাব আমাদের দেওয়ার দরকার নাই, কারণ এগুলো আমরা চিনি। কত ভোটার আছে, যে কয়জন কর্মী সেই কয়টা ভোট, সেই কয়জন সমর্থক, হিসেব করা খেলা, পরিষ্কার হিসাব করা। এই জন্য এগুলো নিয়ে আমাকে মাতামাতি করার দরকার নাই। যার যার কাজ শেষে করেন, জনগণের কাছে
পাশে যান, জনগণের সাথে মেশেন। আমাদের দিকে কেউ আঙ্গুল তুলে না বলতে পারে বিএনপি আওয়ামী লীগ সমান সমান। বিএনপি আওয়ামী লীগের মতো একই ধরনের অত্যাচার করে, বিএনপি আমাদের কাছে চাঁদাবাজি করে, বিএনপি সন্ত্রাসী করে, বিএনপি জবরদখল করে, বিএনপি মানুষের কষ্ট দেয়। এই অভিযোগ যেন বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে না আসে, এই সতর্কতা অবলম্বন করে আপনারা এগোন। ইনশাআল্লাহ বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস, বাংলাদেশের রাজনীতির যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় বাংলাদেশে বিএনপি ছাড়া আগামীতে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার মতো অন্য কোনো রাজনীতি বিএনপি ক্ষমতায় যাবে। এবং বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য এখানে আমার ছাত্র বন্ধুরা, যুবক বন্ধুরা, এখানে আমার সিনিয়র নেতারা, বিএনপির সমর্থক যারা, বিভিন্ন সাধারণ মানুষ যারা, সকলকেই আমি অনুরোধ করি, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দলটাকে গড়ে তুলি। আসুন বেগম জিয়ার বুক ভরা যে কষ্ট, সে কষ্ট আমরা দূর করে দেই। যার সন্তানের মৃত লাশের আগে তার চেহারা দেখার জন্য, তার সুস্বাস্থ্যের জন্য, তার চিকিৎসার জন্য যে মা কেঁদেছেন, দেখতে যেতে পারেন নাই, তার একটা ছেলেকে আহত করে লন্ডনে পাঠিয়েছে, যে মা কেঁদেছেন, দেখতে যেতে পারেন নাই, যে মাকে একদম তাজা মিথ্যা মামলায় 2 বছরের কারাদণ্ড, তারপরে আবার সেটাকে বাড়িয়ে 10 বছর করে দিয়ে হাইকোর্ট থেকে জেলখানায় ঢুকিয়েছে, দিনের পর দিন মৃত্যুর পথে তাকে ঠেলে দিয়েছে। সেই মায়ের মুখে হাসি ফোটানোর জন্য আমরা সবাই বিএনপি নেতা কর্মী, সমর্থক মানুষ ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাই। ইনশাআল্লাহ জয় আমাদের হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমরা